ওয়েলকাম ব্যাক প্যারানর্মাল কেয়ার বন্ধুরা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং যে যার ফ্যামিলির সঙ্গে খুব ভালো দিন কাটাচ্ছেন। আজকের যে ঘটনাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটাও একটা গুরুত্বপূর্ণ ঘটনা এবং একটা বিশ্বাস থেকে অবিশ্বাস থেকে বিশ্বাসে আসার ঘটনা। যে কোনো দিনই কোনো কিছু এইরকম ধরনের জিনিস বিশ্বাস করতেন এবং কি ভগবানকে পর্যন্ত বিশ্বাস করতো না, সে আজকে পুরোপুরি আস্তিক। এবং তারা শুধু ভগবান নয়, আদার্স যে সমস্ত এন্টিটি আমাদের সঙ্গেই বসবাস করে তাকেও বিশ্বাস করে। বলে না যে যতক্ষণ না নিজের সঙ্গে কিছু না ঘটে ততক্ষণ আমাদের চোখ খোলে না, আমাদের মনে হয় যে এটা একটা কুসংস্কার বা অন্য কিছু। যাই হোক, সরাসরি আমি ঘটনায় যাচ্ছি। ঘটনা যাওয়ার আগে একটা ছোট আবার রিকোয়েস্ট করছি, আপনাদের সাপোর্ট ধীরে ধীরে পাচ্ছি, একটু স্ট্রং সাপোর্ট করুন। কারণ আমি আবার বলছি যে আমি অলরেডি দুটো চ্যানেল আমার পাখির কেয়ার ট্রিটমেন্টের জন্যে এতটাই চাহিদা, একটা বাংলায় একটা হিন্দিতে দুরকম চ্যানেল। ইউটিউবে সার্চ করে নিতে পারেন শান্তনু বার্ডস কেয়ার অ্যান্ড পাখির বিদ্যালয়। কিন্তু এই চ্যানেলটা বানানোর আমার কোনো ওই গল্প শোনানোই আমার উদ্দেশ্য নয়, তার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু আছে, সেটা আমি শেয়ার করতে চাই ধীরে ধীরে। যাই হোক, আমি ঘটনায় আসছি। ঘটনাটা এসছে কারণ এখন তো আপনারা খুব কম, হয়তো ছোট চ্যানেল, হয়তো বিশ্বাস যেটা হয় আর কি, আমি বুঝতে পারি, ফিল করতে পারি। এতই ছোট চ্যানেল এটা, যেখানে সাহস করে বা বিশ্বাস করে ঘটনা পাঠানো, এটা হয়তো আপনারা সেখানে সাহসটা পাচ্ছেন না। যাই হোক, সেই জন্য আমাকেই ঘটনা কালেক্ট করে, কারণ চ্যানেলকে চালানোর জন্য দেখুন উল্টোপাল্টা জিনিস যা ঘটেনি, যা বাস্তবের সঙ্গে কোনো লিঙ্ক নেই, সেই ধরনের গল্প শোনাতে বসিনি আমি। রিয়েল লাইফ ইভেন্ট, রিয়েল লাইফ স্টোরি যেটা আমাদের জীবনে ঘটে থাকে, সেই নিয়েই আমার এই চ্যানেলের উৎপত্তি। ঘটনা কালেক্ট করেছি এখানেও আমার একজন বন্ধু, তার খুড়তুতো দাদা, ঠিক আছে, তার কাছ থেকে। এবং তার মুখ থেকে ফোনে যা কথা হয়েছে, যেহেতু এটা অনেকটা দূর, প্রায় ধরুন বলতে পারেন মেমরি স্টেশনের, মেমরি জেলা, বর্ধমান এলাকায় মেমরি, সেখান থেকে ঘটনাটা আসে। তো কী ঘটনা না ঘটনা, সেই দাদা যেরকমভাবে আমাকে শেয়ার করেছে ঠিক সেরকমভাবে আমি ফোনে যেরকম, এখন বলবেন দাদা ফোন কলসটা শোনাতেই পারতেন, এবং প্রচণ্ড নয়েজ ছিল বলে আমি শোনাতে রাজি হইনি, আগ্রহী হয়নি। সেই জন্যে যেটুকুনি আমি ভালো মতন শুনেছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফোনে ফার্স্ট কথা, হ্যালো শান্তনু ভাই, আশা করি ভালো আছো। আমি শুনে খুব আগ্রহী হলাম যে এই ধরনের জিনিসের ওপর এখন দেখছি ইউটিউবে প্রচুর কাজ হচ্ছে। তো তুমি এই ধরনের কাজ করছো, যেহেতু তোমার বন্ধুই আমার আমার ভাইয়ের মতন, তো অনেক দিন দেখার পর, অনেক দিন দেখা সাক্ষাৎ তার সঙ্গেও হয়নি, কিন্তু যখন হলো তখন তোমার কথা শোনাতে আমার খুব ভালো লাগলো। যে আমাকে বলেছিল যে তোমার জীবনে যে ঘটনাটা তুমি নিশ্চয়ই শেয়ার করো, কারণ আজ পর্যন্ত আমি সেটাকে শেয়ার করিনি। তবে হ্যাঁ, শেয়ার এই যে কথা হচ্ছে, এই আজ থেকে যদি 12 বছর আগে, 2012 কথা বলি, তখন যদি তোমার এই চ্যানেল থাকতো, হয়তো আমাকে পেতে না, অন্য কাউকে পেতে। কারণ সেই সময়কার আমি আর এই সময়কার আমির মধ্যে অনেক পার্থক্য। কারণ যে ঘটনা ঘটে, আমার পুরো বিশ্বাস বলো অবিশ্বাস বলো সমস্ত কিছু ভেঙে দিয়ে যে জিনিসের জন্ম হয় আমার ভেতরে, সেটাই আমি আজকে শোনাবো। কারণ 2012 সালের আমি কোনো মতেই এই সমস্ত জিনিসকে পাত্তাও দিতাম না আর বিশ্বাসও করতাম না। এবং হ্যাঁ, মা বাবার মুখে বা বাড়িতে যে ফ্যামিলি, পরিবারের মুখে অনেকবার শুনেছি এই ওই তাই, কিন্তু নিছক সেটাকে একটা এন্টারটেনমেন্ট বলে আমি বিশ্বাস করতাম। কিন্তু যখন আমার সঙ্গে ঘটলো ঘটনাটা, নিজে অনুভব করলাম এবং সেই পরিস্থিতিতে তো সেইখান থেকে আমার এই সমস্ত বিষয়ের বিশ্বাস আমার জন্ম নেয়। ঘটনাটা কি এবার শোনাচ্ছি। 2012 সালে আমাদের ফ্যামিলি আর ঠিক পাশেই একজন ফ্যামিলি থাকতো, আমরা তাকে কাকা বলে ডাকতাম, খুব ঘনিষ্ঠ সম্পর্ক থাকা ধরুন। আচ্ছা শান্তনু, আর একটা কথা, যে কিছু জিনিসকে আমি বলতে চাই না এক্স্যাক্ট লোকেশানটা,
কিন্তু হ্যাঁ, কিছু এমনভাবে বলবো তোমার বুঝতে বা তোমার শোনাতে তোমার চ্যানেলে কোনো অসুবিধা হবে না। কাকাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, বলতে পারো যে আমরাও যাতায়াত করতাম, তারাও যাতায়াত, একদম পাশাপাশি। এবং ইয়ার্কি ঠাট্টা, এবং আমাদের এই সমস্ত সাইডে তোমাদের কি এখনও জানি না, কিন্তু আমাদের এত 2024 দাঁড়িয়েও বলছি, যদি কারোর কোনো কিছু বিপদ হয়, হিংসি তো সব জায়গায় আছে, কিন্তু যদি কোনো বিপদ হয় আমরা কিন্তু একে অপরের কাছে পাশে গিয়ে দাঁড়াই এবং তাকে মানসিক, কোনো সময় আর্থিক সাহায্য করে থাকি। আমাদের সেই জিনিসটা চলেই আসছে আমাদের এই স্থানে। তখনও সেই পরিস্থিতিতে কাকার হয় কি, এমনি খুব অসুস্থ হয়ে পড়েন এবং এই অসুস্থতার দরুন ওনার আসলে ব্লাড প্রেশার প্রবলেম ছিল, মাঝে মাঝেই প্রেশার খুব ফ্ল্যাকচুয়েট করছিল বিগত 1-2 মাস ধরে। তো তার জন্য ট্রিটমেন্টও চলছিল, কলকাতা শহরে দেখিয়ে ট্রিটমেন্ট চালানো হচ্ছিল, কারণ তার আগে একবার স্ট্রোক হয়ে যাওয়াতে তারপরে এই প্রেশারের প্রবলেমটা ইনক্রিজ করে। ওনার মৃত্যুটা একটা অস্বাভাবিকভাবে হয়, সকালবেলা একদম সুস্থ, আমাদের বাড়ি আর ওনাদের বাড়িটা এরকম ছিল, জানলা থেকেও আমরা একে অপরকে হাই হ্যালো করতে পারতাম, কথা বলা যেত। বাথরুমে স্নান করতে গিয়ে হঠাৎ করে প্রেশার ফ্ল্যাকচুয়েট করে বাথরুমে পড়ে গিয়েই ওনার মৃত্যু হয়। তো এই সমস্ত ক্ষেত্রে একজন ডাক্তার তো ছিলই, তো সেখানে যখন ডাক্তার আসে তিনি অলরেডি প্রায় ধরুন 4-5 ঘন্টা পেরিয়ে গেছে। এবং সেটা ছিল সবথেকে বড় ব্যাপার ছিল যে, এটা বলে রাখি মাঝখানে, যে এটা হয়তো শুনে থাকবে অনেক জায়গায়, যে গ্রামগঞ্জে কিছু কিছু এমন এলাকা আছে যে আমাদের পরিবারে কিন্তু যেখানে সবকে দাহ করা হয়, মৃতদেহকে দাহ, আমাদের একটা আলাদা জায়গা আছে, আমাদের পার্সোনাল শ্মশান বলতে পারো। তেমনি প্রত্যেক এই ফ্যামিলির পার্সোনাল একটা শ্মশান তখন 2012 সালেও মেনটেন করা হতো। হ্যাঁ, এখন মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে ওই সমস্ত গভর্নমেন্টের তরফ থেকে একই জায়গায় এত মেনটেন করা তো সম্ভব না, যেটা পুরো জঙ্গলে পরিণত হয়েছে, কমন শ্মশানে এখন দাহ করা হয়, তবুও জায়গাটা থেকে গেছে। তো সেই সময়কার জায়গাটা অ্যাক্টিভ ছিল, ফ্যামিলিগতভাবে কারোর কোনো মৃত্যু হোক, অপঘাতে মৃত্যু হোক বা স্বাভাবিক মৃত্যু হোক, তার পার্সোনাল শ্মশানে গিয়ে তাকে দাহ করা হতো। তো এই হেন পরিস্থিতিতে বর্ষাকালের সময়, আর গ্রামগঞ্জে বৃষ্টি মানেই জানবে প্রচুর ভয়ানক হয়, যা হয় প্রচণ্ডই ভয়ানক হয়, সে বাজপড়া হোক, বিদ্যুৎ চমকানো হোক বা ঝমঝমিয়ে বৃষ্টি হোক, হলে খুব সাংঘাতিক হয়। শহরে অতটা বোঝা যায় না গ্রামের মতন। মৃত্যুর দুপুরবেলার দিকে হওয়ার দরুন কাকার যে আত্মীয় স্বজন, আদার্স আত্মীয় স্বজন খবর পেয়ে আস্তে আস্তে অনেকটাই সময় অতিক্রম করে যায়, প্রায় ধরে নাও 6-7 ঘন্টা অতিক্রম করে যায়। এবং যখন সব কিছু যেটা হয় না, একজন মারা গেলে তাকে বাড়ি থেকে বার করাটাই এই সময় যে সমস্ত মহিলারা আছে তাদের কাছ থেকে অনেক কষ্টকর ব্যাপার হয়। এবং আমি এটাই বিশ্বাস করতাম তখনও পর্যন্ত যে হ্যাঁ, মানুষের জীবন যখন আমরা পেয়েছি, কে দিয়েছে না দিয়েছে, ঈশ্বর দিয়েছে, তখন এসব বিশ্বাসই করতাম না। একটা রেসপেক্ট নিশ্চয়ই থাকা দরকার, তার অন্তিম সংস্কার যেটাকে আমরা বলি, শেষ কর্ম বা শেষ যাত্রা যাতে শুভ হোক, ঠিকঠাক হোক, সেটা বিশ্বাস করতাম। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে বডিকে নিয়ে বেরোনোই খুব মুশকিল হচ্ছিল, একের পর এক আত্মীয় এসেই যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে রাতও বাড়ছে, এবং তার সঙ্গে সঙ্গে বড় রাত বাড়ুক আর যাই বাড়ুক, সেটার থেকেও বড় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছিল যে বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে, কমছে, আর বৃষ্টি হচ্ছে যেটা বললাম খুব মারাত্মক বৃষ্টি। এবং পার্সোনাল শ্মশানে কিন্তু সেরকম কোনো বন্দোবস্ত থাকে না, যেটা নর্মালি দেখা যায় যে একটা শেডের তলায় জঙ্গলের মতন একটা জায়গায় গিয়ে বডিকে দাহ করা হয়। এবার শ্মশান তো আর মাঠ নয়, বুঝতেই পারছো যে প্রত্যেক দিনে গাছগাছরা বেড়ে যায়, ঘাস বেড়ে যায়। তো সেই সমস্ত ক্ষেত্রে বর্ষাকালে এখানে অনেক কিছুর উপদ্রব, শুধু ভূতের তখন কথা বলছি না, বা এই সমস্ত ব্যাপার, সাপ খোপ পোকামাকড় অনেক কিছুই বর্ষাকালের একটা ভয়ের ব্যাপার থাকে। যখন আমরা বডি নিয়ে বেরোলাম, প্রায় আমার সঙ্গেও প্রায় সমস্ত লোকজন সব কিছু নিয়ে, বৃষ্টি হচ্ছিল, কমছিলাম, বর্ষাকালের দৌড়ের জন্যে নয়, মোটামুটি 20-25 জন হয়। এবং বাড়ি থেকে শ্মশানের দূরত্ব যদি আমরা হেঁটে যাই, তাহলে মোটামুটি ধরে রাখতে পারো 15 থেকে 20 মিনিটের রাস্তা, এতটা ডিস্টেন্স আছে। হ্যাঁ,
এবার এখানে আমরা করেছিলাম, যেহেতু রাত বাড়াতে একটা ঠেলার ব্যবস্থা করেছিলাম, যেখানে ঠেলা গাড়ির মাধ্যমে বডিকে নিয়ে যাওয়া হবে, আমরা পেছন পেছন গিয়ে, যাতে একটা নির্দিষ্ট সময় আমরা গিয়ে পৌঁছতে পারি। যথারীতি নির্দিষ্ট সময় সেটা হলো রাত্রির 9টা 9:30 বেজে গেছিলো। বেজে যাওয়ার সময় মানে পর আমাদের একটাই চেষ্টা ছিল, তাড়াতাড়ি, যেহেতু বর্ষা, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসছে এবং কোনো কারণে বডিতে দাম কাটে পড়ানো, তো সেই জন্যে দাহ মানে আগুন লাগানোর পর কোনো যদি ঝমঝমি বৃষ্টি আসে আর জোলো হাওয়া দেয়, তো এটা দুর্ঘটনা বা কেলেঙ্কারি ঘটতে পারে, যেটা এখন মনে হয় অশুভ। সেটা মানে মৃত ডেড বডি জ্বলতে জ্বলতে নিভে যাওয়াটা, সেটা ঠিক নয়। তো আমরা তড়িঘ ঘড়িঘ বডিকে জ্বালানোর চেষ্টা ভাবনা করি। সেখানে যাবতীয় যা ওই শ্মশানের মধ্যে যা শেষ কর্ম, মুখে ঘি দেওয়া ইত্যাদি, যে ঘোরাঘুরি সমস্ত কিছু কমপ্লিট করে আমরা যখন সবটাকে মানে কাকার বডিকে, মিত্র বডিকে যখন পোড়াতে লাগি, আগুনও জ্বলে ওঠে। কিন্তু ঘটনাচক্রে যেটা ভয় খাচ্ছিলাম সেটাই হলো। ঝমঝমিয়ে মুষলধারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এলো। সেই হেন অবস্থায় মানে নিজেদেরও বাঁচার জন্যে এবং সব যেখানে জ্বলছে সেটা তো গেল, মানে যেরমভাবে আগুন ধরেছিল আর একটু হয়তো ধরলে হয়তো নিভতো না, কিন্তু জানি না, সেটা তো বলতে পারবো না। সেই পরিস্থিতি আগুন নিভে যাওয়াতে নিজেদের বাঁচানোর জন্য বৃষ্টি থেকে, কারণ ছাতা আমরা নিয়ে গেছিলাম, কিন্তু এত ওপেন জায়গা, এত হাওয়া আর বাজ পড়ার ভয়, তা আমরা যেদিকে পারি শ্মশানের মধ্যেই দৌড়ে যাই। তবে হ্যাঁ, এটা মনে আছে যে আমার সঙ্গে 4-5 জন দৌড়ি একটা আমাদেরই এই শ্মশানের মধ্যে একটা বট গাছের মতন ছিল, তার তলায় গিয়ে আমরা আশ্রয় নিই। ঘটনা এখান থেকে শুরু হয়। যেমন বিদ্যুৎ চমকানো, তেমনি হাওয়া, তেমনি মেঘ ডাকা, মানে একটা বীভৎস পরিবেশ তৈরি হয় সেই সময়। এবং আমার স্পষ্ট মনে আছে যে আমি 4-5 জনের সঙ্গে দৌড়ে সেই বটগাছের তলায় যাই, এবং আমাদের সঙ্গে আরও যারা ছিল তারা আরেকটু অন্য দিকে চলে যায়, কিন্তু একে অপরকে আমরা বুঝতে পারি কে কোন দিকে যায়। হঠাৎ করে তখন মুষলধারে বৃষ্টি পড়ছে। হঠাৎ করে আমার কেন মনে হলো যে আমি একাই মনে হচ্ছে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমার সঙ্গে 4-5 জন এসছে। আমি ঘুরে দেখি কোনো ব্যক্তি নেই, মানে কেউ একটা লোক নেই, খালি আমি একা দাঁড়িয়ে আছি। কিন্তু তাহলে আমার সঙ্গে কারা এলো? প্রশ্ন হচ্ছে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন আমি নিজেকেই করছিলাম যে আমার কি কোনো শরীর খারাপ হচ্ছে। আমি নিজেকে ভালো করে চেক করছি কারণ তখন তো আমি এসব বিশ্বাস করি না যে আদৌ এসব কি ঘটছে। মানে শরীর খারাপ অনেক সময় হলে না হয় ভেতরে যেটা হয় আর কি, যে ভুলভাল দেখছি বা ভুলভাল ভাবছি। কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি যখন দৌড়ে বৃষ্টিতে না ভেজার জন্যে যখন আশ্রয় নিই আমি গাছের তলাটায়, আমার সঙ্গে 4-5 জন এসে দাঁড়ায়, এবং যেটা একটা আলোচনা হয় না বৃষ্টি, সেটাও হয়েছে। কিন্তু পর মুহূর্তে আমি নিজেকে দেখছি সম্পূর্ণ আমি একা, আর সামনে আমার মানে ওই কাকার শব পড়ে আছে, যেটা অল্প তলার দিকে সামান্য একটু ন্যূনতম আগুন জ্বলছে, ওপরে পুরো ভিজে বডি মাঝখান থেকে দেখা যাচ্ছে, আর মাঝে মাঝেই বিশাল বড় বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ করে আমার যেন মনে হলো যে আমার পেছনে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে, যারা একে অপরের সঙ্গে আলোচনা করছে। তা আমি সাহস নিয়ে ঘুরে তাকাই, কারণ তখনও আমি বুঝছি না যে আমার সঙ্গে কী ঘটছে। আমার খালি মনে হচ্ছে যে এটা আমার মনের ভুল বা কোনো কিছু চিন্তার প্রতিক্রিয়া। ঘুরে দেখছি কেউ নেই, অথচ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি পেছনে অনেক কিছুই আওয়াজ আসছে, যেটা একটা মানুষ থাকলেই সম্ভব হয়। এরপরে যেটা দেখলাম তা দেখার জন্য সত্যিই আমি প্রস্তুত ছিলাম না, এবং এই জিনিসটাই আমাকে আজকে এই পরিস্থিতিতে দাঁড় করিয়ে এই ঘটনাটা তোমাকে বলা করাচ্ছে। বিদ্যুৎ তো চমকেই যাচ্ছে। হঠাৎ করে আমি খালি চিন্তা করছি যদি আমার সঙ্গে না কেউ থাকে, মানে যারা আমাদের এই সবের সঙ্গে এসছে, মৃতদেহের সঙ্গে এসছে, তারা তাহলে কোথায় গেল, কোন দিকে গেল। ঠিক এরকম চিন্তা করছি, আর আমার সঙ্গে ওরকম ধরনের অনুভূতি ঘটছে যে মনে হচ্ছে পেছনে অনেকেই দাঁড়িয়ে আছে, তারা একে অপরের সঙ্গে কিছু আলোচনা করছে।
তো হঠাৎ করে একটা বিদ্যুৎ এমন চমকালো বা বাজ পড়লো বলতে পারো, যে চিতাটা দাঁড়িয়েছিল, মানে শোয়ানো ছিল, দাঁড়িয়েছিল না, শোয়ানো ছিল, দাঁড়িয়েছিল পরে বলতে যাচ্ছি, হঠাৎ করে আমি যেন দেখলাম সেই কাকা, যে কাকাকে আমি দেখে এসেছি, চিতার ঠিক একটু দূরে, মানে যেহেতু পুরোপুরি ঘন অন্ধকার, আমাদের কাছে কিছু লাইট রয়েছে, মানে হ্যাজাক বলতে পারো বা টর্চ লাইট রয়েছে, মিলিয়ে মিশিয়ে গেছি, কারণ যেহেতু অন্ধকারে যাচ্ছি এবং সাপখোপেরও ভয় আছে। সেই ভয়ের জন্যে আমরা জানি গ্রামের মানুষ যে কিভাবে গেলে, কোন দিক দিয়ে গেলে কি হতে পারে না পারে, তবুও সাবধানের তো মান নেই। বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে, সেই আলোতে আমি স্পষ্ট দেখছি কাকা তার চিতার সামনেই দাঁড়িয়ে আছে, একটু দূর ডিস্টেন্স মেনটেন করে, এবং আমাকে দেখে যেরকম উনি হাসতেন সেরকম হাসছেন। আমি প্রথম দিকে একদমই বিশ্বাস করতে চাইনি, যে এটাই ভেবেছি যে এটা আমার মনের ভুল, সম্পূর্ণ মনের ভুল। কখনো কি হতে পারে, একটা মানুষ মৃত, সে কি করে তাকে আমি দেখতে পারি? আমি কোনো হ্যালুসিনেট করছি, বা আমার যেহেতু তাদের সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেই জন্য মাইন্ড কি এরকম প্রতিক্রিয়া করছে, মানে যেটা আমি ছবি হিসাবে দেখতে পাচ্ছি। পরের মুহূর্তে আবার বিদ্যুৎ চমকানো, যেরকম হয় একটা পরিস্থিতি, তুমি ভিজুয়ালাইজ করার চেষ্টা করো যে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, হাওয়া বইছে, আর ঘন ঘন বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, যে লাইটে ফ্ল্যাশটা হচ্ছে। তারপরে দেখি কাকা ঠিক আমার থেকে ধরো 5-6 হাত দূরেতে দাঁড়িয়ে। এই অবস্থায় আমার মধ্যে তখন একটা ভয় কাজ করতে থাকে যে আমার সঙ্গে সত্যি কিছু বোধহয় ঘটনা। তখনও কিন্তু আমি বিশ্বাস করছি না যে আমি কাকার আত্মাকে মানে দেখতে পাচ্ছি, বা আত্মাকে, তার আত্মা আমাকে দেখা দিচ্ছে। আমার খালি এটাই মনে হচ্ছে আমি হ্যালুসিনেট করছি, এবং আমি বিশ্বাস, যেহেতু আমি এগুলো তো করতাম না সেই হিসাব মতন, তখনও বিশ্বাস করছি না, কিন্তু ভয় একটা কাজ করছে যে আমি এই পরিস্থিতি থেকে বেরোবো কী করে, কখনই বা বৃষ্টি কমবে, কখনই বা এই বডিকে দাহ করা হবে, কখনই বা আমরা বাড়ি যাব। কারণ এই ঘটনা তখন ধরো আমরা 9:30 টোটালি মানে সমস্ত কিছু করতে করতে বৃষ্টি যখন হচ্ছে, আধা ওই ফ্ল্যাশ আলোতে দেখলাম, তোমার এখন ঘড়িতে বাজে তখন আমার 11:30, মানে এতটাই বৃষ্টি জোরে আরম্ভ হয়েছে। যতবার ফ্ল্যাশ লাইটটা দেখছি ততবার দেখছি এক স্টেপ করে কাকা আমার সামনে এগিয়ে আসছে, এবং কিছু বলতে বলতে আসছে, যেটা আমি নিজেও বুঝতে পারছি না কী বলছে। তারপরে যেটা হয়, আরেকবার ফ্ল্যাশ হয় এবং বিদ্যুৎ চমকায়। সামনে দেখি কেউ নেই, পেছন দিকে আমি স্পষ্ট বুঝি আমার কাঁধে কেউ হাত রেখেছে, এবং সেই অনুভূতি, আমার একটা মানুষ বা কেউ একজন যদি তোমার কাঁধে হাত রাখে, তোমার যা ফিলিংস হবে, তুমি তো সামনে থেকে দেখতে পাচ্ছ না, কিন্তু তোমার মনে হচ্ছে পেছনে কেউ আছে। এই অবস্থায় আমি সেন্সলেস হয়ে যাই। আমি আর জিনিসটাকে, পরিস্থিতিটাকে ট্র্যাকেল করতে পারি না, এবং সেন্সলেস হয়ে যাওয়ার পর যখন আমি জ্ঞান হারা অবস্থায় ছিলাম, তখন যা দেখেছি, এইবার সেটা তোমার সঙ্গে শেয়ার করি, যেখান থেকে আজ আমি সম্পূর্ণ বিশ্বাস করি সত্যিকারেরই কিছু অস্তিত্ব রয়েছে আমাদের এই জগতে। কিছু নয়, সম্পূর্ণ অস্তিত্ব রয়েছে আত্মার, যা মৃত্যুর পরেও একটা জীবন থাকে। আমি দেখছি সেই সেন্সলেস অবস্থায় যে ওই কাকা আমার সামনে দাঁড়িয়ে বলছে যে আমাকে কখন দাহ করে তুই ঘরে যাবি, দাহ কিন্তু করবি, নাহলে আমি এখান থেকে ছেড়ে যেতে পারছি না। আমি তো এই জন্যেই তোকে দেখা দিচ্ছি যে যেভাবেই হোক একটা কিছু বন্দোবস্ত কর, কারণ এই বৃষ্টির ভরসায় থাকলে আবার কিছু হবে, ফলে অনেক রাত হয়ে যাবে, এবং আমার অনেকটাই কষ্ট হচ্ছে যতক্ষণ না আমি, আমার এই শরীরটা পুড়ছে। এটা আমি স্পষ্ট দেখি। দেখো, এটা যদি আমি ধরো কিভাবে মানে আমি যখন, তারপরে যখন আমি নিজে যখন সেন্স ফিরে পাই, তখন যারা আমরা শ্মশানে এসেছিলাম তারা এসে দেখে নাকি আমি অজ্ঞান অবস্থায় এরকম পড়ে আছি। আমি একে জাগানো হয় মুখে জল টল দিয়ে, এবং টাকা যখন উঠে বসি তখন বৃষ্টি প্রায় মানে কমের দিকে, ধীরে ধীরে হাওয়াও কম বইছে, কিন্তু পুরোপুরি এটা মানে মানে চিতা পুরোপুরি জলে ভিজে চপচপ করছে। আমি তখন বসে এটাই চিন্তা করি, এবং সবার সঙ্গে সেটা আলোচনাও করি যে আমি এই আমার সঙ্গে ঘটে,
আমি যখন দৌড়ে আসি তখনও 4-5 জন আমার সঙ্গে এসেছিলো, কিন্তু কাউকে বুঝতে পারিনি। কিন্তু তারপরে পেছনে অনেকজন দাঁড়িয়ে কথা বলে এবং তারপর আমি সেন্সলেস হওয়ার কারণটাও তাদের সঙ্গে আমি ব্যক্ত করি, মানে ডিসকাস করি। যদি আমি ধরো সেন্সলেস অবস্থায় সেই জিনিসটা যেটা দেখছিলাম, সেটা তো কী করে আমার মনের ভুল হবে? আমি তো একটা অন্য ধরনের জিনিস মানে চিন্তা ভাবনা করছি বা দেখতে পাচ্ছি যে স্বয়ং এসছেন, এসে এই সমস্ত কথোপকথন হচ্ছে এবং তাকে দাহ করার কথা বলা হচ্ছে, নাহলে তিনি ছেড়ে যেতে পারছেন না বা শরীরটাকে ত্যাগ করতে পারছেন না বা এই মোহ থেকে বেরোতে পারছেন না। তো এরপরে আবার আমরা আমাদের মধ্যে কিছু জন বাড়িতে ব্যাক করে আমরা ওখানেই দাঁড়িয়ে থাকি। বাড়িতে ব্যাক করার পর কেরোসিন তেল এবং পেট্রোলের মানে মানে বুঝে শুনে ব্যবস্থা করে, কারণ এত চপচপে ভিজে যায় কাঠ এবং লাশ মানে বডিটা, যেখানে আর কিছু করার অবস্থা ছিল না, যে ভিজা কাঠে তো আর আগুন ধরানো যাবে না। এরপরে সুস্থভাবে আমরা বডিকে, মানে এটা উচিত কি উচিত না আমরা জানি না, কিন্তু সেই পরিস্থিতি আমাদের করতে হয়েছিল, বডিকে সেই কাঠগুলো থেকে রিমুভ করে নতুন শুকনো কাঠের ব্যবস্থা করে কেরোসিন তেল, পেট্রোল দিতে হয়নি, কেরোসিন তেল এবং ঘি কিছুটা ছিল, বাড়ি থেকেও নিয়ে আসা হয়েছিল, জ্বালিয়ে কাকার শবকে পোড়ানো হয়। এবং এরপরও কিছু আরও ঘটনা আছে যেটা আমার সঙ্গেও ঘটে, এই কাকা রিলেটেড। যে উনি যে স্বপ্নটা দিয়েছিলেন আমাকে যে যেতে পারছে না, পাচ্ছে না, এখন সেটা ফিল করতে পারি, বা এখন মানে ওই ঘটনাগুলো, এরপরও কিছু ঘটনা আছে, পরে আমি তোমার সঙ্গে ফোনে কথা বলে জানাবো। শুধু আমি কেন, আমার পরিবার, কাকার পরিবার ভালো মতন ফিল করতে পারে যে তার সাধ্যশান্তি হওয়ার পরও কাকা অনেক দিন এই কাকার বাড়িতে ছিলেন এবং সেই মুহূর্তে যা যা ঘটনা ঘটেছে আমি নিশ্চয়ই তোমার সঙ্গে শেয়ার করব। কিন্তু আজকে এই অবধি রাখছি, কারণ এই ঘটনাটা যদি তোমার মনে হয় ঠিকঠাক, তাহলে তুমি চ্যানেলে ঠিকঠাক মতন শুনিও। তো এটাই আমার বিশ্বাসের মোড় ঘোরায় যে না কিছু তো আছে, সবটাই উড়িয়ে দেওয়ার মতন নয়, সবটাই অনেক কিছু জীবনে আছে, ঘটনা ঘটে যা ব্যাখ্যা তো করা যায় না, বা কোনো রকম সায়েন্টিফিক মানে সায়েন্সকে দিয়ে ব্যাখ্যা করা যায় না, বা কোনো লজিককে দিয়েও ব্যাখ্যা করা যায় না, কিন্তু আছে কিছু না কিছু। তার পরের মুহূর্তে কি হয় না হয় আমরা ডিসকাস করবো। আজকে এই অবধি রাখছি, ভালো থেকো। তো ফ্রেন্ডস, এটাই হচ্ছে ঘটনা। হ্যাঁ, ফিলিং মানে সত্যিকারের খুব অদ্ভুত লাগলো যে এটাও খুব কষ্টকর ব্যাপার, একটা মৃতদেহ যেটা আমরা দাহ করতে গেছি, এরকম প্রাকৃতিক দুর্যোগের জন্য আটকে যাওয়া। হয়তো দেখুন, প্রকৃতি বা ঈশ্বর বা যাবতীয় যা কিছু, এই ভদ্রলোককে যার সঙ্গে ঘটনা আমি শেয়ার করলাম আপনাদের, তার বিশ্বাসকে অবিশ্বাসকে বিশ্বাসে পরিণত করার জন্যই হয়তো এই পরিস্থিতি। সবই তো পূর্ব নির্দিষ্ট না, কোনো কিছুই তো এখন তৈরি হয় না। যাবতীয় আমাদেরও জীবনের সঙ্গে যা কিছু ঘটছে বা ঘটবে, আমার মনে হয় প্রি প্ল্যানিং বা পূর্ব নির্দিষ্ট। যাই হোক, ঘটনাটা ভালো লাগলে, ভালো তো আমার লেগেছে সেই জন্য শেয়ার করলাম। আপনারাও লাইক বা শেয়ার করবেন, এবং আপনারাও চাইলে যদি ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাদের থাকে, সত্যি ছোট হোক বড় হোক, ফোনে কথা বলেও বলতে পারেন, হোয়াটসঅ্যাপেও বলতে পারেন ভয়েস করে, বা লিখেও জানাতে পারেন মেলে। আজকে এই অবধি রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, ভালো কর্ম করে এগিয়ে যান। নমস্কার।